আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি এক পক্ষকে বাদ দিয়ে যদি আপোষ বন্টননামা দলিল করা হয় তাহলে দলিল কি টিকবে কি টিকবে না, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি নিয়ে কথা বলতে হলে সর্বপ্রথমেই চলে যেতে হবে মৃত ব্যক্তির কাছে, যেই মৃত ব্যক্তি সম্পত্তি রেখে গেছেন এবং তার ওয়ারিশদেরকেও রেখে গেছেন। এই মৃত ব্যক্তি যে সম্পত্তি রেখে গেছেন সেই সম্পত্তির মালিক কিন্তু তিনি নিজেই ছিলেন এবং আপোষ বন্টননামার দলিল না হওয়া পর্যন্ত তিনিই থাকবেন মৃত অবস্থায়, কিন্তু তিনিই থাকবেন জমির মালিক। কারণ সরকারের যে সংশ্লিষ্ট বিভাগ, ভূমি মন্ত্রণালয় বলেন, আপনি আইন মন্ত্রণালয়, সাব রেজিস্ট্রার অফিস বলেন, এখানে যত ডকুমেন্টস আছে দলিলাদি, অর্থাৎ দলিলেও কিন্তু মৃত ব্যক্তির নামে দলিল রয়েছে এবং সরকারের যে সংশ্লিষ্ট বিভাগ, ভূমি মন্ত্রণালয়ের ভূমি অফিসগুলি, সেখানেও কিন্তু মৃত ব্যক্তির নামেই সম্পত্তি রয়েছে। তাহলে এই যে সম্পত্তি, এই সকল সম্পত্তির মালিক কিন্তু সেই মৃত ব্যক্তি রয়ে গেছে। যত সময় পর্যন্ত এই সম্পত্তি আপোষ বন্টননামার দলিল সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক রেজিস্ট্রি করা না হবে, তত সময় পর্যন্ত এই সম্পত্তির মালিক মৃত ব্যক্তি থেকে যাবে। এখন আসা যাক যে যারা ওয়ারিশ, তারা তো সম্পত্তি ভোগ দখলে আছে, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখবেন যারা আপোষ বন্টননামা দলিল করেন নাই তারা কিন্তু একক মালিক এখনো পর্যন্ত হতে পারেন নাই। সরকারের সংশ্লিষ্ট বিভাগের যেই মূল জোট, সেই মূল জোটে কিন্তু মৃত ব্যক্তির নাম রয়ে গেছে। তাহলে এই মৃত ব্যক্তির যে সম্পত্তি, সেটি হচ্ছে অবিভক্ত সম্পত্তি। এই অবিভক্ত সম্পত্তিকে বিভক্ত করতে হলেই আপোষ বন্টননামার দলিলটি কিন্তু একান্ত প্রয়োজন। আপনি আপোষ বন্টননামার দলিল কেন করবেন? আপনাকে এই জন্যই করতে হবে যে আপনি এই আপোষ বন্টননামার দলিলের মাধ্যমেই আপনার বাবার সম্পত্তি, মায়ের সম্পত্তি একটা অংশের আপনি মালিক হবেন। কোন অংশের মালিক হবেন? আপনি কোথা থেকে সম্পত্তি নেবেন? আপনি যদি ভালো জমিতে নেন, আপনার আর এক ভাই বলবে আমিও ওই জমির অংশ নিতে চাই। আপনি ভালো একটি গাছ নেবেন, ফলনশীল গাছ, দেখা গেছে আপনার একটি তাল গাছ আছে, একটি আম গাছ আছে, ভালো ফল হয়, আপনি ওই গাছটি নিতে চাচ্ছেন, কিন্তু ওটিতে তো আপনার ভাই বোনেরও শরিক আছে, সম্পত্তি তো ভাগ হয় নাই। এই জন্যই আপনাকে আপোষ বন্টননামা দলিলের কথা বলা হয়েছে। যে কয়জন শরিক আছে, অংশীদার আছে বা ওয়ারিশ আছে, তারা একত্রে বসে এই আপোষ বন্টননামা দলিলটি করতে হয়। আমাদের বিষয় যে এক পক্ষ যদি আপোষ বন্টননামা দলিল না করতে চায়, আপনি কি করবেন? তাদেরকে বাদ দিয়ে যদি আপনি আপোষ বন্টননামা দলিল করেন, অর্থাৎ যদি কোনো পক্ষকে, কোনো ব্যক্তিকে, কোনো ওয়ারিশকে, অর্থাৎ এই সম্পত্তির ওয়ারিশ যিনি, তাদের কোনো একজনকে বাদ দিয়ে যদি বাকি সবাই মিলে যদি আপনি আপোষ বন্টননামা দলিল করেন, ওই দলিল টিকবে না। কেন টিকবে না? আপনি কার জমির আপোষ বন্টননামা দলিল করেছেন? বাবার বা মায়ের? তা আপনার বাবার সম্পত্তি যদি আপনি আপোষ বন্টননামা দলিল করেন, তো যাকে বাদ দিলেন সেও তো আপনার বাবার সন্তান। সে হতে পারে পুত্র সন্তান, হতে পারে কন্যা সন্তান, তাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, তাকে অবশ্যই নিতে হবে। এখন সে যদি না করতে চায়, অনেকে আছে ভালো জমি দখল করে স্থাপনা তৈরি করে তিনি সেখানে বসবাস করতেছেন, কিন্তু তিনি আপোষ বন্টননামা দলিল করতে চান না, বা তার কৃষি জমি হলে ভালো ফসল হয় যেই জমিতে, সেই জমিটা তিনি ভোগ দখলে আছেন, তিনি সেখানে ফসল করেন। এখন যদি তিনি আপোষ বন্টননামা দলিল করেন, ওই সম্পত্তিটা তো তার হাতছাড়া হয়ে যাবে। এই কারণে অনেকে আপোষ বন্টননামা দলিল করতে চায় না, এদিক সেদিক বুঝিয়ে রাখে ভাই বোনদেরকে। সেই ক্ষেত্রে আপনি কিন্তু কোনোভাবেই আপোষ বন্টননামা দলিল করতে পারবেন না। আপনাকে কি করতে হবে? আপনাকে সরাসরি আদালতের পথ ধরতে হবে। কারণ আদালত হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী। আদালত যে জাজমেন্টটি দিবে, সেই জাজমেন্টটি কিন্তু সকল সংশ্লিষ্ট বিভাগে গ্রহণযোগ্যতা পাবে। সেজন্যই আপনি সেই মৃত ব্যক্তির সকল কাগজপত্র, অর্থাৎ আপনার বাবার রেখে যাওয়া সম্পত্তির সকল কাগজপত্র আপনারা নিয়ে, যেই ব্যক্তি আপোষ বন্টননামা দলিল করতে চাচ্ছে না তাকে বিবাদী করে আপনি বাকি যে কয়জন আপোষ বন্টননামা দলিল করতে চাচ্ছে, তারা এক পক্ষ হয়ে
আপনারা ওয়ারিশ কায়েম সনদ নিয়ে আপনারা একটি বাটোয়ারা মামলা দিয়ে দেবেন। এই বাটোয়ারা মামলাটি দিলে আদালত সরাসরি আপনাদের সম্পত্তি একদম হিসাব মোতাবেক ভাগ করে দিবে। এখন আসা যাক যে ভাগ করে দেওয়ার পরে তারপরেও তিনি সেই সম্পত্তি ছাড়তে চাচ্ছেন না, ছেড়ে দিচ্ছেন না। তার পেশি শক্তি আছে, তিনি পলিটিক্স করে, পলিটিক্যাল বল আছে, তার লাঠিসোঁটা আছে। এই কারণে তিনি কিন্তু গায়ের জোরে সেই সম্পত্তি ছাড়বে না। তিনি আদালতের যে রায়, সেই রায়টি কিন্তু তিনি মানতে চাচ্ছেন না। তাহলে আপনি সরাসরি এই ব্যাপারে আপনি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023, এই 2023-এর যে 8 ধারা আছে, এই 8 ধারা মোতাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আপনি কিন্তু মকদ্দমা করতে পারবেন। আপনি যদি মকদ্দমা করেন তাহলে বর্তমান পরিস্থিতিতে 180 দিনের ভিতরে আপনার এই সম্পত্তি কিন্তু সরকার আদালত কর্তৃক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আপনার এই সম্পত্তি আপনাকে ফিরিয়ে দিয়ে দেবেন। আপনাকে সবসময় মনে করতে হবে যে আপনি যে পথেই চলেন না কেন জমি সংক্রান্ত বিষয়, চেষ্টা করবেন সবসময় আইনগত দিক থেকে আপনি সেটাকে প্রতিহত করার জন্য। আপনি এলাকার ব্যক্তিবর্গদেরকে দিয়ে যদি আপনি দখল নিতে পারেন, যেখানে মারামারি, হানাহানি, আইন শৃঙ্খলার কোনো পরিপন্থী কোনো ঘটনা না ঘটবে আপোষে, তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু সেই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে কিন্তু উল্টে আপনিও কিন্তু মকদ্দমা খেতে পারেন বা আপনার নামেও কিন্তু মামলা মকদ্দমা হতে পারে। সে বিষয়ে কিন্তু আপনাকে নজর রাখতে হবে। সেজন্যই বলা হয় যে আইনের প্রতি শ্রদ্ধা রাখতে হবে এবং আপনি এই যে বিষয়টি, এই বিষয়টিকে সরাসরি আইনের মাধ্যমে সমাধান করতে হবে। এজন্যই আপোষ বন্টননামা দলিল ছাড়া কিন্তু আপনি কখনোই সম্পত্তির একক মালিকানা অর্জন করতে পারবেন না। এখন আসা যাক, মৌখিকভাবে ভাগ বাটোয়ারা করে আপনারা খাচ্ছেন দীর্ঘ বছর পর্যন্ত। হ্যাঁ খাচ্ছেন, আপনারা নামজারি করে আছেন, আপনাদের নামে একটি রেকর্ড হয়েছে, ঠিক আছে। কিন্তু এখানে একটি কথা বলা একান্ত প্রয়োজন, সেটি হচ্ছে আপনারা ভাই বোনেরা মিলে বসবাস করে যাচ্ছেন, আপনারা ভাই বোনেদের মধ্যে একটা ভালো সম্পর্ক, যার কারণে আপনারা সেই সম্পত্তি খাচ্ছেন। কিন্তু আপনাদের মৃত্যুর পরে এই সম্পত্তি যদি কোনোভাবে, কারোর সম্পত্তি যদি আকাশচুম্বী দাম উঠে যায়, অর্থাৎ একটি সম্পত্তির পাশে যদি সরকারি স্থাপনা হয়, হাইওয়ে রোড হয়, একটি বাস টার্মিনাল হলো, বা যে কোনোভাবেই সম্পত্তির যে মূল্য তা দ্বিগুণ 3 গুণ হারে বেড়ে গেল, অথবা সরকার সেই সম্পত্তি অধিগ্রহণ করলো, 1 টাকার জিনিস 3 টাকা দিয়ে নিবে সরকার, এরকম যখন হবে তখন এই যে যারা সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে, যারা আইনগত দিক থেকে তারা পারদর্শী হচ্ছে, তারা কিন্তু ওই সম্পত্তির অংশ চেয়ে বসবে। তখন তারা বিজ্ঞ আদালতে মকদ্দমা দিতে পারবে, কারণ ওই সম্পত্তি কিন্তু এখনো পর্যন্ত অবিভক্ত রয়ে গেছে। কারণ আপনারা দলিল করে যান নাই, আপনারা এখনো পর্যন্ত দলিল মূলে মালিকানা কাউকে দিয়ে যান নাই। শুধুমাত্র একটি রেকর্ড হয়েছে, নামজারি হয়েছে, এ তো মিসকেস করার সাথে সাথে আপনার নামজারিটি ক্যান্সেল হয়ে যাবে এবং রেকর্ড সংশোধনের মামলা দিলেও রেকর্ডও কিন্তু সংশোধন হয়ে যাবে। কিন্তু আপনারা যদি এই আপোষ বন্টননামা দলিলটি করেন তাহলেই কিন্তু হবে। এখন আসা যাক যে আপোষ বন্টননামা দলিল আমরা তো 20 বছর ধরে খাচ্ছি, এখনো আপনারা আপোষ বন্টননামা দলিল করতে পারেন। কারণ আপনারা যারা যেখান থেকে খাচ্ছেন, এইভাবেই আপনারা একটা দলিল তৈরি করে আপনারা সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক আপনারা রেজিস্ট্রি করে নিতে পারেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আপনারা আপোষ বন্টননামা দলিল করার সময় কাউকে বাদ দিয়ে যদি দলিল করেন তাহলে দলিল টিকবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।